বাচ্চারা কি অবস্থা তোমাদের সবার? আশা করি ভালো আছো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কতটুকু পর্যন্ত কভার করেছিলাম? কেউ আমাকে একটু বলো। ও আচ্ছা, আমি তো সবার মাইক বন্ধ করে রেখেছি। ওকে, মাইক ওপেন করে দিলাম। আনমিউট অল। স্যার, দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার ফ্লোট চার্ট আর অ্যালগরিদম। আমরা ছেড়ে দেবো, ওকে? স্যার আজকে কোডিং ধরবেন? দেরি করে কোডিং প্রোগ্রামিং এর হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছিস না? স্যার সাউন্ড অনেক কম আসছে এসব কি স্যার? আসবে না? স্যার আপনার নেটে না, সমস্যা হচ্ছে সবারটা আমি আনমিউট করে রাখছি, তো এই জন্য হচ্ছে সমস্যা। এখন দেখো, স্যার কথা স্যার খুবই স্ক্রিনে আস্তে এগুলো আসে। কি দিছেন স্যার? আচ্ছা এবার হচ্ছে তাওহীদ। হ্যাঁ, তাওহীদ বলো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, যদি আমাদের পড়াটা 10 মিনিট মানে পেছানো যেত, মানে 7:50 শুরু করলে প্রবলেম ছিল স্যার? পেছানো না, এটাকে বলে আগানো। তুমি চাচ্ছিলা যে 10 যাই মিনিট, হোক স্যার। তাই তো? আচ্ছা, কেন জি স্যার। আগাইলে কি হবে? স্যার নামাজ ছিল স্যার, তখন মানে নামাজটা 10 মিনিট লেট মানে হয় তাহলে জামাতে। ও আচ্ছা, নামাজটা হচ্ছে যে আর কি পড়ার জন্য। হ্যাঁ, জি স্যার। লেট হয় মানে বুঝলাম না। জামাত কয়টা? মানে স্যার জামাতটা স্যার 8:50-এ। সো স্যার যদি না 7:50 তাহলে 8:50-এর ভিতরে না মানে ক্লাসটা শেষ হবে। একটা ভালো কথা বলছো। তাহলে আমরা এটা করতে পারি, সমস্যা নেই। আমি তাহলে হচ্ছে যে 7:50-এর দিকে শুরু করব, যদি কারো কোনো জি স্যার। স্যার বাকি। যদি 45 হয় তাহলে আরো ভালো হয়। যদি 45 মানে একটা রাইট টাইম স্যার। 50 একটু 45 হলে আরো ভালো হয়। 45 থেকে 8:45। 7:45 থেকে 8:45। আচ্ছা, বাকিদের জি হচ্ছে যে স্যার। কারো সমস্যা আছে? সমস্যা থাকলে জাতি বলতে পারো, তাহলে আমরা হচ্ছে নেক্সট দিন থেকে 7:45-এ শুরু করার চেষ্টা করব। আরে সবাই দেখি ভালো ফেরেশতা। হ্যাঁ, কারো কোনো সমস্যা নাই। ওকে, তাহলে হচ্ছে যে সংসদে বিল পাশ হইলো যে নেক্সট দিন থেকে। আচ্ছা, কে চ্যাটিং কি লিখছে? প্রবলেম নাই স্যার। আচ্ছা, একজন প্রবলেম নাই। সহমত 7:45 লক করেন। ওকে, ঠিক আছে, 7:45 হচ্ছে লক করে দিলাম। আমিও হচ্ছে যে ঠিক আছে, যদি আমার জামাতে নামাজ পড়া হয় না, আমি বাসায় পড়ি, কিন্তু 7:45 ওকে ডান। তাহলে কালকে থেকে মানে নেক্সট ক্লাস থেকে আমরা 7:45 থেকে শুরু করব। সাইম কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ সাইম, তুমি বলো। গেল কই সাইম? সাইম কিছু বলবা? আর আপনার কথা প্রবলেম স্যার। আসতেছে স্যার, ও কি আচ্ছা, একটু দাঁড়াও। হ্যাঁ, তানজিনা। স্যার আমার তো 7:15 থেকে আরেকটা প্রাইভেট আছে, যদি 45-এ শুরু করেন তাহলে যে কোনো একটা তো করা হবে।
এই তো, তো এতক্ষণ পরে তুমি আওয়াজ দিতেছো, তাহলে এখন কি করব? 8টার দিকে হইলে তুমি এদিকে হচ্ছে কভার করতে পারতেছো। 10 মিনিট নিয়ে সমস্যা। আচ্ছা, তারা আব্দুল্লাহ হচ্ছে যে কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ আব্দুল্লাহ বলো। স্যার 8টাই ঠিক আছে, 15 মিনিট পেছানোর দরকার নাই, 8টা হলে ভালো হয়। 8টা হইলে ভালো হয়, তাই তো? আচ্ছা, তাহলে যেহেতু সমস্যা পেয়ে গেছি, আমি তো কিছু করতে পারতেছি না, তাহলে হচ্ছে যে আহ, তুমি তো অলওয়েজ লেট করো, সেটা হচ্ছে যে সমস্যা নাই। যেটা বলতেছিলাম, তাহলে 8টা বাজেই থাকুক। তুমি যেটা করবা সেটা হচ্ছে যে মসজিদে নামাজ পড়তে পারো, বাসায় নামাজ পড়তে পারো, সমস্যা নাই। দেখি এরপরেও চিন্তা করবো যে এটা কোনো সলিউশন বের করা যায় কিনা। আচ্ছা, সায়েম যেটা বলতেছিল যে ওর নাকি বেজে বেজে আসতেছে। আচ্ছা, তোমরা আমারে বলো, আমার কথা কি কেটে কেটে আসতেছে? আমার মনে হয় সায়েমের নেটের এখানে প্রবলেমের কারণে এই সমস্যাটা হচ্ছে। একটু হাত তুলে কনফার্ম করো যে সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে এবং স্ক্রিন ঠিক মতো শেয়ার হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। তার মানে হচ্ছে সবকিছু ওকে আছে। আমি তাহলে এবার পড়া শুরু করে দিই, মোটামুটি সবাই চলে আসছে। আচ্ছা, এবার কোনো কথা হবে না, একদম হচ্ছে ঠান্ডা মাথায় চুপ করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, কারণ সি প্রোগ্রামিং এর বেসিক ক্লাসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং আজকের ক্লাসটাই হচ্ছে বেসিকের ক্লাস। আচ্ছা, খেয়াল করো, প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ কিছু কমন জিনিস আছে। যেমন আমরা ছোটবেলায় যখন এইচটিএমএল করছিলাম, সেখানে কি ছিল? এইচটিএমএল বডি, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, প্রত্যেকটা এইচটিএমএল এর কি কমন জিনিস। সেম ভাবে এই যে এতটুকু অংশ দেখতেছো, হ্যাশ include stdio.h, hash include conio.h, main, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, তারপরে গেট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এতটুকু অংশ প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর কমন জিনিস। তাহলে আমি কি বললাম? এতটুকু অংশ প্রত্যেকটা সি প্রোগ্রামিং এর কমন জিনিস, এটা প্রত্যেকটা সি প্রোগ্রামিং এই থাকবে। আর আমরা যা কিছু লিখবো এই মেইন ফাংশনের ভিতরে, আমরা যা কিছু লিখবো কোথায়? মেইন ফাংশনের ভিতরে। আচ্ছা, তাহলে এই পাশের জিনিসগুলো আমরা একটু পরে বুঝি, আগে এতটুকু একটু দেখে নাও। আমরা এখন একটা ফাংশনের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন। কি ফাংশন? প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনের কাজ কি? আউটপুট দেখানো। প্রিন্ট ফাংশনের কাজ কি? আউটপুট দেখানো। এটা কতটুকুর মধ্যে কাজ করে? ডাবল কোটেশনের মধ্যে। ডাবল কোটেশনের মাঝখানে তুমি যা লিখবে মূলত তাই আউটপুট হিসেবে দেখাবে। হ্যাঁ তুষার বলো। স্যার 3টি সংখ্যা বৃহত্তম আছে, ওটা কি দেখানো হয় নাই তো? পাগলা, 3টি সংখ্যা মাথায় আছে। সমস্যা নাই, আমি সি প্রোগ্রাম করতেছি, মানে আমরা সবগুলো প্যারালালি হচ্ছে যে করার চেষ্টা করব, সবগুলাই করব, টেনশন করো না বাবা। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? প্রিন্ট ফাংশন। তাহলে প্রিন্ট ফাংশনের কাজ কি বললাম? আউটপুট দেখানো। এটা কতটুকুর মধ্যে কাজ করে? ডাবল কোটেশনের মধ্যে। ডাবল কোটেশনের মাঝখানে যা লিখবো তাই দেখাবে। তাহলে আমরা একটু বুঝি। কোশ্চেনটা দেখো, একদম ইজি কোশ্চেন। আইসিটি লেখাটি দেখানোর জন্য একটি সি প্রোগ্রাম লিখো। কোশ্চেনটা কি বললাম? আইসিটি লেখাটি দেখানোর জন্য একটি সি প্রোগ্রাম লিখো। তার মানে তোমাকে একটা আউটপুট দেখাইতে বলতেছে, কি? আইসিটি। তাহলে আউটপুট দেখানোর জন্য কোন ফাংশন? প্রিন্ট ফাংশন। দেখো, এই প্রিন্ট ফাংশন বাদে বাকি অংশটুকু তো আমার স্ট্রাকচার, বাকি অংশটুকু কমন জিনিস, ওটা থাকতেছেই। আমাকে যেহেতু আউটপুট দেখাইতে বলছে, এই জন্য মেইনের ভিতরে আমরা একটা প্রিন্টএফ ফাংশনকে কল করলাম। আর আমরা জানি প্রিন্টএফ কতটুকুর মধ্যে কাজ করে? ডাবল কোটেশনের মধ্যে। তো ডাবল কোটেশনের মাঝখানে আমি যা লিখবো মূলত তাই প্রিন্ট করে দেখাবে। তাহলে আমাকে বলছে কি প্রিন্ট করতে? আইসিটি লেখাটি প্রিন্ট করতে। তাহলে আমি ডাবল কোটেশনের মাঝখানে কি লিখলাম? আইসিটি। তাহলে এই সফটওয়্যারটা যখন তুমি রান করবা, আউটপুট স্ক্রিনের মধ্যে কি দেখবা? আইসিটি লেখাটা দেখতে পাবে। ওকে, এই একদম বেসিক এই প্রোগ্রামটার মধ্যে কারো কোনো সমস্যা থাকলে কোশ্চেন করতে পারো, না হলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। হ্যাঁ, ভেরি গুড, কারো সমস্যা নেই, তার মানে আমরা সবাই বুঝতে পারি নাই। তানভীর, আচ্ছা তানভীর, হ্যাঁ তানভীর সমস্যা নেই, বুঝতে পারছে। ওকে, কোথায় হাত তুলবা না। তারপরে হচ্ছে যে তোমরা এখন যেটা করবা, এটা যদি বুঝে থাকো, সেম ভাবে আমি যদি বলি ওয়েলকাম টু সি প্রোগ্রামিং, লেখাটি দেখানোর একটা সি প্রোগ্রামটা লিখে ফেলো, খাতায় লেখো, প্র্যাকটিস হবে। মূলত ফার্স্ট টাইম যারা করতেছো তাদের জন্য বলতেছি, খাতায় লিখো, প্র্যাকটিস হবে। আচ্ছা তানভীর, কই তানভীর কোথায়? স্যার একটু উপরে উঠান স্যার। মানে একদম ফার্স্ট এডটা। জি স্যার, জি স্যার। হাত তুলে খাবার জন্য বুঝলাম।
স্যার একটি স্ক্রিনশট নিব স্যার। আর স্ক্রিনশটটা আমি দিয়ে দিব রে পাগলা, স্ক্রিনশট নিয়ে টেনশন নিচ্ছিস কেন? হইছে স্যার, থ্যাঙ্কস। ওকে, তাহলে ওয়েলকাম টু সি প্রোগ্রামিং লেখাটি দেখানোর জন্য একটি সি প্রোগ্রাম লিখে ফেলো। আবারও বলতেছি একই জিনিস, কিন্তু তোমাকে লিখতে বলতেছি কিসের জন্য? তোমার প্র্যাকটিসের জন্য। ভেরি গুড। মুবদিউরের হয়ে গেছে, পারভেজের হয়ে গেছে। পারভেজ তো পুরো ভদ্র, সে হচ্ছে যে কলেজ ড্রেস পরা, মুবদিউ হচ্ছে যে কলেজ ড্রেস পরা। আচ্ছা, তোমরা নতুন নোটিশ শুনছো কিনা জানি না, আমি অলরেডি আজকে দুইটা সেকশনে বলে দিছি S4 S5 এর মধ্যে, যে জুম ক্লাসের মধ্যে তোমাদের অবশ্যই ফর্মাল ড্রেস বলতে কি অবস্থা, হ্যাঁ, জুম ক্লাসের মধ্যে তোমাদের কি করতে হবে? যেই সেই ছবি দেওয়া যাবে না, পোজ নিয়ে ছবি দেওয়া যাবে না, কলেজ ইউনিফর্মের হচ্ছে যে ছবি দেওয়া লাগবে। এটার বিষয়ে তোমাদের কারো কি মতামত? আচ্ছা, মুফতির কাছ থেকে মতামত জেনে নেই। মুফতি হচ্ছে যে তুমি স্যার মতামতটা হলো যে স্যার সবার তো নাই, আমি বহুত কষ্ট করে একটা গ্রুপ ফটো থেকে কাটে এটা দিছি। না, এটা তো তোমার দিতে হবে, এটা কথা নাই। জি স্যার বুঝছি, তাহলে হচ্ছে আমি রিমুভ করি। আচ্ছা, পারভেজেও দেখতেছি পুরো ভদ্র ছেলে, কলেজ ছবি দিয়ে বসে আছে। পারভেজ স্যার ক্লাস টিচার বলতে কিছু করার নাই। হ্যাঁ, ক্লাস টিচার কি ছবি দিতে বলছে? জি স্যার, ছবি সেট করতে বলছে, নিজের ছবি, কলেজ ড্রেস পরা। ভালো, খুবই ভালো। স্যার অন্য পিক দিয়েছিলাম, ক্লাস টিচার বলে ভূতের ছবি নিয়ে কে ঢুকছে, পরে স্যার চেঞ্জ করে দিয়েছে। ভূতের ছবি কতজনে যে কত ধরনের ছবি দেয়। তো যাক, সমস্যা নাই, ভালো একটা উদ্যোগ দিছে, দেখা যাক কি হয়। ওকে, তাহলে এটা মোটামুটি সবার হয়ে যাওয়ার কথা। এবার আসো আমরা হচ্ছে একটু দেখে নেই পরিবর্তনটা কি হচ্ছে। সেটা হচ্ছে আমরা জাস্ট কি করব, একই জিনিস, শুধু প্রিন্টএফ এর মধ্যে আমরা লিখে দিচ্ছি ওয়েলকাম টু সি প্রোগ্রামিং। তাহলে এই সফটওয়্যারটা যখন তুমি রান করবে তখন তুমি দেখতে পাবা আউটপুট স্ক্রিনের মধ্যে কি দেখাচ্ছে, ওয়েলকাম টু সি প্রোগ্রামিং। মোট কথা তুমি প্রিন্টএফ এর মাঝখানে যা লিখতেছো তাই আউটপুট হিসেবে প্রিন্ট করতেছো। ওকে, এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, পারভেজ বল। স্যার ইয়া আউটপুট কি স্যার লেখাই লাগবে যদি ভুলে যাই লিখতে? তুই খুবই সুন্দর একটা কোশ্চেনটা বুঝে নাও। যে ও বলছে যে স্যার এই প্রোগ্রামে কি আউটপুট লিখতে হবে কিনা। আচ্ছা, এটার ব্যাপারে আমি বলবো আউটপুট লেখা লাগে না। যদি তোমার কোশ্চেনের মধ্যে বলে যে আউটপুট দেখাইতে, তখনই কেবল আউটপুট দেখাবো, আদারওয়াইজ আউটপুট দেখানোর দরকার নাই কষ্ট করে। আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি তোমার বোঝার সুবিধার জন্য যে এই সফটওয়্যারটা আসলে রান করলে আসলে কি হচ্ছে, বুঝছো? ওকে, জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে যে তানভীরের কোশ্চেনটাকে নিয়ে নেই, তারপর আব্দুল্লাহ কোশ্চেন নিচ্ছি। হ্যাঁ, তানভীর বলো। স্যার আপনি প্রিন্টএফ এর স্যার পি তো বড় দিছেন স্যার, ওইটা স্যার ছোট হবে না? কোন প্রিন্টএফ এ পি বড় হাতে দিছি, তুই ভালো করে দেখ। স্যার এখন না এডিট করলেন স্যার, এসব এডিট করা যায়? ওকে, তাহলে হচ্ছে যে কি বললাম, এটা কিন্তু কেস সেনসিটিভ, তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রিন্টএফ, স্ক্যানএফ, তারপরে আমরা যা ব্যবহার করবো এগুলো সব ছোট হাতের অক্ষরে লিখতে হবে। আচ্ছা, আব্দুল্লাহ, হ্যাঁ বলো। আব্দুল্লাহ বাবারে, তোর সাউন্ড তো আসতেছে না। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো শুনতে পাচ্ছি, বল। স্যার, ওই যে মেইন এর নিচে যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে ওটা ক্লোজ করব কোথায়? এই যে সবার শেষে। তো ও আচ্ছা আচ্ছা, কতটুকু মানে 2 লাইনের মতো গ্যাপ দেওয়া লাগবে তাই তো? না, এটা গ্যাপ দিয়ে কোনো সমস্যা, প্রোগ্রাম যখনই শেষ হয়ে যাবে মানে তুই গেটস লিখলি, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। আমার এই জায়গায় জায়গা ধরে নাই। তো সেকেন্ড, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে ছোট ছোট অনেক কোশ্চেন আসবে, সমস্যা নাই। এরপরে আমরা হচ্ছে যে এইবার আমরা আস্তে আস্তে ডিপের জায়গাতে চলে যাই। তাহলে আমরা মোটামুটি প্রিন্ট ফাংশনটার ব্যাপারে বুঝতে পারছি। এবার আসো আমরা এখানের মধ্যে পাশে কিছু জিনিস লিখছিলাম, এগুলো নিয়ে একটু আলোচনা করি। একদম আমাদের ছোটবেলার প্রোগ্রাম।
তো দেখো আমরা এখানের মধ্যে কি লিখছিলাম, stdio.h conio.h এগুলোকে কি বলে, হেডার ফাইল বা লাইব্রেরি ফাংশন। তো stdio.h এর ফুল মিনিং কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। conio.h মানে কি, কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। তো যখনই তুমি মেইনের ভিতরে কোনো একটা ফাংশন নিয়ে কাজ করবা, যখনই মেইনের ভিতরে কোনো একটা ফাংশন নিয়ে কাজ করবা, অবশ্যই প্রথমে তার হেডার ফাইল বলে দিতে হয়। এই হ্যাশটাকে বলে প্রি প্রসেসর। হ্যাশটাকে কি বলে, প্রি প্রসেসর। তোমার পরীক্ষায় আসতে পারে যে হচ্ছে যে এই যে হ্যাশ ব্যবহার করে এটাকে কি বলে, প্রি প্রসেসর। মানে প্রি প্রসেসরের কাজটা কি, কম্পাইলার। এটা তো আসলে কি করি আমরা, হিউম্যান ভাষায় লিখতেছি, কিন্তু কম্পিউটার কি ভাষা বুঝে? কম্পিউটার কিন্তু বুঝে না। কম্পিউটার কোন ভাষা বুঝে, বাইনারি ভাষা বুঝে। তো কম্পিউটারকে বাইনারি ভাষায় কনভার্টের কাজ করে কে, কম্পাইলার ইন্টারপ্রেটার। তো হচ্ছে যে তোমার বলে যে অনুবাদক প্রোগ্রাম কয়টি, অনুবাদক প্রোগ্রাম কয়টি, 3টি। সেটা কি কি, কম্পাইলার, ইন্টারপ্রেটার আর হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় কনভার্ট করে। কম্পাইলার আর ইন্টারপ্রেটার কি করে, হিউম্যান ভাষাকে মেশিন ভাষায় কনভার্ট করে। কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, মেজর পার্থক্য, যেটা প্রায় পরীক্ষায় আসে। কম্পাইলার কি করে, পুরো প্রোগ্রামটাকে একবারে অনুবাদ করে। ধরো এই যে এখানের মধ্যে কয়টা লাইন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, সে পুরোটাকে একবারে অনুবাদ করবে। করার পরে যেই যতগুলো ভুল পাবে সে একসাথে বলবে যে প্রথম লাইনে একটা ভুল, তারপরে দ্বিতীয় লাইনে 2টা ভুল, সবগুলো একসাথে দেখায় দিবে। আচ্ছা, আর ইন্টারপ্রেটার কি করে, ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন অনুবাদ করে। ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন অনুবাদ করে। তো ধরো সে প্রথম লাইনে একটা ভুল পাইলো, সে কিন্তু আর অনুবাদ করবে না, সে থেমে যাবে, বলবে আগে প্রথম লাইনের ভুলটা সংশোধন করেন, তারপরে দ্বিতীয় লাইনে আমি যাব। এইভাবে করে হচ্ছে যে তোমার দ্বিতীয় লাইনটা ঠিক করলা, তৃতীয় লাইনে ধরো আরেকটা ভুল পাইলো, সে এখানে থেমে যাবে। তো জিনিসটা কি, মেইন পার্থক্য বললাম, কম্পাইলার পুরোটাকে একবারে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার কি করে, লাইন বাই লাইন অনুবাদ করে। আচ্ছা, এবার আসো, তাহলে আমরা বলতেছিলাম হ্যাশ হচ্ছে কি একটা প্রি প্রসেসর। ইনক্লুড, কাকে ইনক্লুড করতে হবে, হেডার ফাইলকে। কোন হেডার ফাইলটাকে, stdio.h। stdio.h মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। মানে তুমি কম্পাইলারকে আগে বলে দিচ্ছ যে একটা হেডার ফাইল এখানে অ্যাড করা হচ্ছে। আচ্ছা, এইখানে দেখো প্রিন্টএফ, স্ক্যানএফ কোন হেডার ফাইলের আন্ডারে, stdio.h এর আন্ডারে। গেটস, ক্লিয়ার স্ক্রিন কোন হেডার ফাইলের আন্ডারে, conio.h এর আন্ডারে। পাওয়ার ফাংশন, স্কোয়ার রুট ফাংশন কোন হেডার ফাইলের আন্ডারে, math.h এর আন্ডারে। তো যখনই আরো অসংখ্য ফাংশন আছে, মূলত তোমাদের লেভেলে যে কয়টা নিয়ে ব্যবহার সেগুলো এখানে লেখা। তো তুমি যখনই মেইনের ভিতরে, এই মেইন ফাংশনের ভিতরে কোনো একটা ফাংশন নিয়ে কাজ করবা, অবশ্যই প্রথমে তার হেডার ফাইল বলে দিতে হবে। এবার একটু খেয়াল করো, আমরা এই যে প্রোগ্রামটা লিখছিলাম আইসিটি লেখাটি দেখানোর জন্য, এই প্রোগ্রামটার মধ্যে একটু দাঁড়াও আমি দেখাচ্ছি। এই প্রোগ্রামটার মধ্যে প্রিন্টএফ ফাংশন নিয়ে কাজ করছি বিধায় ফার্স্টে তার হেডার ফাইল বলে দিছি কি, stdio.h। এই প্রিন্টএফ, মেইনের ভিতরে প্রিন্টএফ নিয়ে কাজ করতেছি বিধায় ফার্স্টে তার হেডার ফাইলটা বলে দিছি। কারণ হচ্ছে যে হেডার ফাইল কেন বলতে হয়, তুমি যখন লাইব্রেরিতে যাও, লাইব্রেরিতে যে কোনো একটা বই খুঁজো, ফিজিক্সের বই ধরো, তো তুমি ফিজিক্সের বই যদি খুঁজতে যাও, তুমি কোন তাকে যাবা, ফিজিক্সের তাকে যাবা না কেমিস্ট্রির তাকে যে ফিজিক্সের বই খুঁজবা, অবশ্যই ফিজিক্সের তাকে যে। তো সেম ভাবে তুমি যখন কোনো একটা ফাংশন নিয়ে কাজ করবা, অবশ্যই তোমাকে বলে দিতে হবে সেটার হেডার ফাইল কোনটা, কোথায় সেটা আছে, সেটা কোথায়, stdio.h এর মধ্যে আছে। সেম ভাবে গেটস ফাংশনটা কোন হেডার ফাইলের আন্ডারে, conio.h এর আন্ডারে। তো তুমি যখন মেইনের ভিতরে গেটস ফাংশন নিয়ে কাজ করবা, অবশ্যই ফার্স্টে তার হেডার ফাইল বলে দিতে হবে কি, conio.h। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, সানজিদা বলো। স্যার আরেকবার বলেন। জানতাম এই জিনিসটা হবেই, আরেকবার, কিন্তু কোন জায়গা থেকে আরেকবার হবে সেটা সে বলতে পারবে না। সে বলবে স্যার প্রথম থেকে আরেকবার। হ্যাঁ সানজিদা বলো। না প্রথম থেকে না, প্রথম থেকে না, এই যে এখান থেকেই বলেন আরেকবার, শুধু এই যে এই উদাহরণটা বুঝাই দেন তাইলে হবে। আচ্ছা, তুমি জাস্ট একদম ইজি ভাবে বুঝো যে প্রিন্টএফ, স্ক্যানএফ কোন হেডার ফাইলের আন্ডারে, stdio.h এর আন্ডারে। যখনই তুমি প্রিন্ট ফাংশন নিয়ে কাজ করবা, অবশ্যই ফার্স্টে তার হেডার ফাইল বলে দিতে হবে stdio.h। যখন তুমি গেট ফাংশন নিয়ে কাজ করবা, অবশ্যই ফার্স্টে তার হেডার ফাইল বলে দিতে হচ্ছে conio.h। ক্লিয়ার ব্যাপারটা? বুঝছি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। যেহেতু আজান দিচ্ছে, আমি নিচে একটা জিনিস দেখাচ্ছি, এইটা তোমরা হচ্ছে যে একটু দেখতে থাকো, তুলতে থাকো, তারপরে আজান শেষে আমি বুঝিয়ে দিচ্ছি। এতটুকু অংশ অ্যাট এ গ্ল্যান্স একটু দেখতে থাকো। রিফাত,
অনেকক্ষণ পরে জয়েন করছো তুমি, স্যার বল। ওই যে বক্সের ওগুলো বুঝি নাই, পরিচয় পর্বটা আর কি। তুই তো আসছিসই দেরি করে। স্যার আর কি লেট হয়ে গেছে স্যার, ভুলে গেছিলাম আজকে পড়া আছে। আরে কত কাজে ব্যস্ত, কত কিছু মাথায় ভুলে গেছিলি। আচ্ছা সমস্যা নাই, ওটা হচ্ছে যে কোন বক্সের কোন জায়গাটা? এই বক্সটা? স্যার এই বক্সের যে পরিচয়গুলা মানে কোনটার কি কাজ, এই যে স্টুডিও, কোনিও, ম্যাথ, বাম ডান সাইডে যে লেখা। এখন আসি না, এগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা আসবো। আমরা শুধু একটা ফাংশন নিয়ে শুধু আলোচনা করছি, কাজ আছে ও আউটপুট। ও আচ্ছা ঠিক আছে স্যার। তোমরা ওই জিনিসটা একটু দেখতে থাকো, আজানটা শেষ হলে আমি পরের টপিক চলে যাচ্ছি। স্যার ডাবলের ওইটা কি আইএফ নাকি এলএফ? বলতেছি হ্যাঁ, আজান শেষ হয়েছে। আচ্ছা এবার আসো, তুমি যে জিনিসটা আমি দেখাচ্ছি পুরোটাই আমি বুঝাচ্ছি, তারপরে হচ্ছে তুমি বলতেছি LF না EF। আচ্ছা খেয়াল করো, ডেটা টাইপ এবং তার ফরম্যাট স্পেসিফায়ার। আবারও বলতেছি আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। আজকের ক্লাসটা বুঝলে অনেক দূর আগে যাবে, তারপরে প্র্যাকটিক্যাল ক্লাসটা করার পরে দেখবা যে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে বললাম কি, ডেটা টাইপ এবং তার ফরম্যাট স্পেসিফায়ার। ইন্টিজার আমরা জানি, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, এটার জন্য কি ব্যবহার করতে হবে, সংক্ষেপে লিখবো আমরা আই এন্ড টি, সব ছোট হাতের। এবং এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, পার্সেন্ট ডি। ফ্লোট হচ্ছে কি ভগ্নাংশ, এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, পার্সেন্ট এফ। ডাবল ভগ্নাংশ, এটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি ব্যবহার করব, পার্সেন্ট এল এফ। লং ফ্লোট নট আইএফ। আচ্ছা ক্যারেক্টারের জন্য কি ব্যবহার করব, পার্সেন্ট সি। আর স্ট্রিং এর জন্য কি ব্যবহার করব, পার্সেন্ট এস। তো মূলত তোমার এতগুলো লাগবে না, এগুলো জাস্ট এমসিকিউর জন্য মনে রাখবা। তোমার দুইটা জিনিস লাগবে, ইন্টিজার আর ফ্লোট, এই দুইটা নিয়ে তোমাদের সকল কাজ। আচ্ছা তাহলে কি বললাম, পূর্ণ সংখ্যার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, পার্সেন্ট ডি, আর ফ্লোটের জন্য ভগ্নাংশের জন্য পার্সেন্ট এফ। আচ্ছা তো পূর্ণ সংখ্যা তো চিনো, 10, 20, 30, 40, এগুলো সব পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কি 50.5, তারপরে 100.10, এগুলো সব কি ভগ্নাংশ সংখ্যা। ডাবল হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ক্যারেক্টার কোনগুলো, বিভিন্ন হচ্ছে যে অ্যালফাবেট, তারপরে সিম্বল, এগুলো সব ক্যারেক্টার ডাটা টাইপের মধ্যে পড়ে। তো নতুন যে জিনিসটা দেখতেছো স্ট্রিং কি, যখন পুরো একটা সেন্টেন্স বা পুরো একটা ওয়ার্ডকে তুমি হচ্ছে যে নিয়ে কাজ করতে চাচ্ছ, তখন ডাটা টাইপ আমরা স্ট্রিং নিয়ে কাজ করি। তো মূলত এগুলো নিয়ে তোমাদের তেমন কাজ নেই, সংখ্যা টাইপের নিয়ে তোমাদের কাজ। খালি এখান থেকে দুইটা জিনিস মনে রাখো, পূর্ণ সংখ্যার জন্য কি হবে, ইন্টিজার, আর ভগ্নাংশের জন্য কি, ফ্লোট। ইন্টিজারের জন্য কি ব্যবহার করব, পার্সেন্ট ডি, আর ফ্লোটের জন্য কি ব্যবহার করব, পার্সেন্ট এফ। এবার আসো, কম্পিউটারের ক্ষুদ্রতম একক কিসে হিসাব করা হয়, বিটে না বাইটে? সানজিদা বলো। স্যার ডাবল লাগবে না? ওটাও তো ভগ্নাংশ, ওটা কখন ইউজ করবো আর ফ্লোট কখন? ধন্যবাদ, তুমি এতদিনে একটা মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন করছো। তাহলে আমি বলতাম সবসময় গুরুত্বপূর্ণ কোশ্চেন করি। তাহলে হচ্ছে ফ্লোট এবং ডাবল দুটোটাই ভগ্নাংশ, তাহলে স্যার দুটোর মধ্যে পার্থক্যটা কি? তাহলে হচ্ছে যে নরমালি ডাবল লেখা দেখেই বুঝতে পারতেছো সে সবকিছুতে ডাবল। তো যখন হচ্ছে তুমি বড় ডাটা নিয়ে কাজ করবা, যখন ভগ্নাংশ টাইপের বড় ডাটা নিয়ে কাজ করবা, তখন ডাটা টাইপ বলে দিব কি ডাবল। আর নরমালি হচ্ছে যখন ছোট ডাটা নিয়ে কাজ করবো তখন ফ্লোট। তো তোমার এই বড় ডাটা ছোট ডাটা ঝামেলা নাই, তুমি জাস্ট ফ্লোট ডিক্লেয়ার করলে হয়ে যাচ্ছে, কারণ তোমাদের লেভেলে সব ছোট ডাটা নিয়ে কাজ হচ্ছে। সঞ্জিদা তুমি কি বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। তুমি আমারে বলো,
কম্পিউটারের ক্ষুদ্রতম একক কিসে হিসাব করা হয়, বিটে না বাইটে? বিটে। আশফাক এত পরে কম্পিউটার হয় নাই? বিটে হিসাব করা হয়? বিটে। শিওর? হ্যাঁ, এক বিটে কয়টা সংখ্যা থাকতে পারে? এক বিটে 8টা। না, হ্যাঁ হ্যাঁ 8টাই তো। আচ্ছা, এক বিটে কয়টা সংখ্যা থাকতে পারে আশফাক, তুই বল। ভেরি গুড, আশফাক সবার আগে হাত তুলছে। হ্যাঁ স্যার, 2টা। ও আচ্ছা, হ্যাঁ 2টাই তো। আচ্ছা ওই আচ্ছা, দেখা যাচ্ছে তো দুইটাই তো। আচ্ছা কই সাদাত দেখি হচ্ছে এসে চলে গেল। সাদাত তুই আমাকে বল কয়টা হবে? স্যার একটা স্যার। আসল আসল পুরুষ পেয়ে গেছি, সে সঠিকভাবে পারছে সাদাত। তো জিনিসটা আসলে কি, একটি ক্ষুদ্রতম একক কৃষি হিসাব করা হয়, বিটে হিসাব করা হয়। আশফাক তোর পারা উচিত ছিল, তুই যদি পারলি না। মানে বললাম এক বিটে কয়টা সংখ্যা থাকতে পারে, একটাই সংখ্যা। আশফাক, এতদিন কি শিখলি, তোরে এত শিখাইলাম। রে সাদাতের পাওয়ার বেড়ে গেছে। তাহলে বললাম কি এক বিটে কয়টা সংখ্যা থাকতে পারে? আরেকজনে বলে মজা করছি। তাহলে এক বিটে কয়টা সংখ্যা থাকতে পারে? একটাই সংখ্যা থাকতে পারে, হয় 0 অথবা 1। আচ্ছা এবার আসো 8 বিটে কত? 1 বাইট। 1024 বাইট অথবা হচ্ছে 2 টু দি পাওয়ার 10 বাইটে কত? 1 কিলোবাইট। 1024 বা 2 টু দি পাওয়ার 10 কিলোবাইটে 1 মেগাবাইট। 1024 বা 2 টু দি পাওয়ার 10 মেগাবাইটে কত? 1 গিগাবাইট। তারপর হচ্ছে 1024 বা 2 টু দি পাওয়ার 10 গিগাবাইটে কত? 1 টেরাবাইট। আচ্ছা এটুক কি আমরা বুঝতে পারছি? আশফাক অনেকক্ষণ ধরে হাত তুলে আছে, সে কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ আরেকজন বলতেছে তারিফ। হ্যাঁ, না না স্যার, কেমন আছেন স্যার? ভালো আছেন? অনেক লেট করে ঢুকে ফেলাইছি আজকে। কেন তুই লেট করছিস সেটা আমারে বল। বাইরে গেছিস? স্যার আমার লিংক নেই, আমার কাছে পাসওয়ার্ডও নাই, কিছুই নেই। আমি ভেরিফাইতে আমার লিংক দিতে পরে ঢুকছি। পাসওয়ার্ড তো তোর লাগে না। জয়েন আইডি লাগে না স্যার, শুধু তোমার জয়েন আইডি কিচ্ছু লাগবে না, লিংকে ক্লিক করলেই তো অটো। ওই লিংক দিয়ে তো ঢুকছি, লিংক ছাড়া তো ঢুকা যায় না। কারো একজন তো ঢুকা লাগবে ফার্স্টে আগে। সে কি তারপরে লিংক শেয়ার করবে নাকি পাসওয়ার্ড কি? কিচ্ছু করা লাগবে না, শুধু জাস্ট একটা লিংক গ্রুপেও দেওয়া আছে, আমাদের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে ক্লিক করবা, শেষ। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ রিফায়েত তুই কিছু বলতে চাচ্ছিস, বল। স্যার ওই যে কোনায় স্যার কেবি আর কেবি, ও কেবি আর কেবি। হ্যাঁ দুইটার মধ্যে পার্থক্য কি বল? স্যার একটা ছোট হাতের একটা বড় হাতের। আর কোনো পার্থক্য? স্যার কিলোবাইটই তো। একটাই হচ্ছে যে একটা গোল্লা, একটাই দুইটা গোল্লা। আর কোনো পার্থক্য আছে? আচ্ছা আর কি পার্থক্য? না আর নাই তো। হ্যাঁ সেটাই। আচ্ছা সাদাত একটু আগে ফালাফালি করতেছিল, সাদাত তুই বল। স্যার একটা কিলোবিট আর একটা কিলোবাইট। এই দেখছো সাদাত আসলে ট্যালেন্ট। হ্যাঁ তাহলে কোনটা বিট আর কোনটা বাইট? স্যার ছোটটা হচ্ছে বিট আর বড়টা বাইট। ভেরি গুড, সাদাত কিন্তু পারছে, রিফায়েত লজ্জা। তাহলে হচ্ছে যে বললাম কি কেবি আর কেবি, এখানের মধ্যে তোমরা অনেকে হচ্ছে কনফিউশনের মধ্যে পড়ে যাও। সেটা হচ্ছে ছোট হাতের বি দ্বারা কি বোঝায়? বিট। আর বড় হাতের বি দ্বারা হচ্ছে যে বোঝায় বাইট। ওকে এবার আসো, যে জিনিসটা আবারও বলতেছি, যখন হচ্ছে ক্লাস যদি হচ্ছে যে ক্লোজ হয়ে যায়, তোমরা আবার একই লিংকে ঢুকে হচ্ছে যে জয়েন করে ফেলবা। আচ্ছা এবার আসো হচ্ছে যে আরেকটা বিষয়, আমরা বলছি যে কম্পিউটারের ক্ষুদ্রতম একক কিসে হিসাব করা হয়? বিটে। এক বিটে কয়টা সংখ্যা থাকতে পারে? একটা সংখ্যাই থাকতে পারে। আর আমরা কম্পিউটারে যত প্রসেসিং এর কাজ হয় সবগুলো কোত্থেকে হচ্ছে যে কাজ করে? র্যাম থেকে। আমরা যত প্রোগ্রাম রান করি সব কোত্থেকে রান হয়? র্যাম থেকে রান হয়। তোমার হচ্ছে র্যামের ক্যাপাসিটি যদি 4GB বা 8GB হয়, সে আসলে কি করতে পারে? 4GB বা 8GB ডাটা এট এ টাইম প্রসেস করতে পারে। তাহলে এখন খেয়াল করো, তুমি যখন এই প্রোগ্রামগুলো রান করবা, কে র্যামের মধ্যে কতটুকু স্লট দখল করে, কতটুকু জায়গা দখল করে, এটা এমসিকিউর জন্য। এই যে এতক্ষণ ধরে যেগুলো নিয়ে আলোচনা করতেছি, মোস্ট অফ দা থিংস হচ্ছে যে এমসিকিউর কনসেপ্ট। তাহলে দেখো ক্যারেক্টার র্যামের মধ্যে কতটুকু জায়গা দখল করে? 1 বাইট। ক্যারেক্টার কতটুকু জায়গা দখল করে? 1 বাইট। ইন্টিজার কতটুকু জায়গা দখল করে? 2 বাইট। ফ্লোট কতটুকু? 4 বাইট। এবং ডাবল কতটুকু? 8 বাইট। আচ্ছা তো এগুলো হচ্ছে যে টেনশনের কিছু নাই, এগুলো সব এমসিকিউ পোরশন। শুধু জাস্ট তোমার এখানে দুইটা জিনিস লাগবে,
ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি আর ফ্লোটের জন্য পার্সেন্ট এফ। ওকে, এবার চলে আসো আমাদের ফার্স্ট প্রোগ্রাম। কোশ্চেনটা দেখো, 20 সংখ্যাটি একটি চলকে রেখে চলকটির মান প্রিন্ট করে দেখানোর জন্য একটি সি প্রোগ্রাম লিখো। তাহলে কোশ্চেনটা বুঝো, 20 সংখ্যাটি একটি চলকের মধ্যে, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে ভেরিয়েবলটির মান প্রিন্ট করে দেখানোর সি প্রোগ্রাম। 20 কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ? পূর্ণ সংখ্যা। তাহলে এটা আমরা কিভাবে করব একটু বুঝো। প্রথমে আমরা কি করলাম, ইন্ট, যেহেতু এটা পূর্ণ সংখ্যা আমরা ডেটা টাইপ কি ডিক্লেয়ার করলাম, ইন্টিজার ডিক্লেয়ার করলাম, int int, তারপর হচ্ছে a ইকুয়ালস টু 20। তো এখানে ইন্ট আমার কি, ইন্ট হচ্ছে আমার ডেটা টাইপ, এটা কি ভেরিয়েবল, আর 20 টা কি তার ভ্যালু। তাহলে দেখো আমরা কি করলাম, a নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তোমার কোশ্চেন, স্যার আমরা a কেন নিলাম, আমরা অন্য কিছু কি নিতে পারতাম? হ্যাঁ অবশ্যই, ভেরিয়েবল নাম নিয়ে কোনো সমস্যা নেই, তুমি যে কোনো নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো, শুধু খেয়াল রাখতে হবে সংখ্যা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যায় না। আচ্ছা, তাহলে এ নামে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং তার ডেটা টাইপ কি বলে দিলাম, ইন্টিজার, এবং তার ভ্যালু অ্যাসাইন করে দিলাম কত, 20। এই লাইনটা লেখার সাথে সাথে সে কি করবে, র্যামের মধ্যে এ নামক চলকের জন্য একটা জায়গা দখল করবে এবং তার ভ্যালু অ্যাসাইন করে রেখে দিচ্ছে কত, 20। তাহলে বললাম কি, এই লাইনের লেখার সাথে সাথে সে কি করবে, র্যামের মধ্যে এ নামক ভেরিয়েবলের জন্য একটা জায়গা দখল করবে এবং তার ভ্যালু রেখে দিচ্ছে কত, 20। ভ্যালুটা কোথায় আছে, র্যামে। আমি ভ্যালুটা দেখতে চাচ্ছি, দেখার জন্য কোন ফাংশন, প্রিন্ট ফাংশন। তো আমরা একটা প্রিন্ট ফাংশনকে কল করলাম। আমরা জানি প্রিন্টএফ কতটুকুর মধ্যে কাজ করে, ডাবল কোটেশনের মধ্যে। ডাবল কোটেশনের মধ্যে তুমি যা লিখবে মূলত তাই প্রিন্ট করে দেখাবে। তুমি এখানে এ লিখতেছো, সে কি এখানে এর ভ্যালু প্রিন্ট করবে? না। এখানে এ লিখছো, সে আউটপুটেও লিখতেছে কি এ। তুমি যদি এখানের মধ্যে লেখো বি, সে আউটপুটেও লিখবে কি বি। মূলত তুমি এখানের মধ্যে যা লিখবে তাই হচ্ছে যে প্রিন্ট করে দেখাচ্ছে। তাহলে দেখো ইকুয়াল সাইন দিছি, সে আউটপুটে দিচ্ছে ইকুয়াল সাইন। পার্সেন্ট ডি দেখা মাত্রই সে কোথায় চলে যাবে, ডাবল কোটেশনের পরে কমার পরে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের ভ্যালু র্যাম থেকে নিয়ে এখানে প্রিন্ট করবে।